বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার আইসিটি এডুকেশন ইউনিট 3 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন। আজকে এই ইউনিটের প্রথম টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই ইউনিটে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ডেটাবেজের ধারণা, সুবিধা, অসুবিধা, ব্যবহার ও প্রকারভেদ, ডেটা টেবিলের ফিল্ড, রেকর্ড, ভ্যালু, এই বিষয়গুলো। তো প্রথমেই আমরা আসি ডেটাবেজ। ডেটাবেজ শব্দটি মূলত দুটি টার্ম নিয়ে গঠিত। একটি হলো ডেটা, অন্যটি হলো বেজ। ডেটা শব্দের বাংলা হলো উপাত্ত, বেজ শব্দের ভিত্তি অর্থ হলো ভিত্তি বা ঘাঁটি। তাহলে ডেটাবেজ শব্দটা অর্থ দাঁড়ায় যে উপাত্তের ভিত্তি বা উপাত্তের ঘাঁটি। এ সম্পর্কে আমরা আরও একটু বিস্তারিত জানব পরবর্তীতে। তো তার আগে আমাদের দুটো টার্ম নিয়ে একটু প্রায়শই কনফিউশন লাগে। একটা হলো ডেটা আর একটা হলো ইনফরমেশন। আমরা দুটো শব্দকে প্রায়শই মিলিয়ে ফেলি। তো এই দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, আমরা এটা একটু দেখি। ডেটা ও ইনফরমেশন কি? আমরা প্রথমেই কিছু অবজেক্ট দেখি। 102, নেম, 4.20, রেজাল্ট, রোল, রহিম, সুলতানা, 101, 4.88। তাহলে এই যে এখানে আমরা অনেকগুলো অবজেক্ট দেখতে পাচ্ছি, এগুলোর দ্বারা আমরা কিছুই বুঝতে পারছি না। এগুলো সব হলো অর্থহীন কিছু অবজেক্ট। এখন এইটাকে যদি আমরা একটু প্রসেস করি, তাহলে আমরা যদি এরকম একটা টেবিলে সাজাই, তাহলে এই জাস্ট যে ডেটাগুলো এখানে ছিল সেগুলোই রয়েছে, কিন্তু এগুলো একটু প্রসেস করা হয়েছে। প্রসেস করার ফলে এখন এগুলো আমাদের কাছে অর্থপূর্ণ হয়ে উঠেছে। যেমন 101 দ্বারা আমরা সহজেই বুঝতে পারি যে এইটা রহিম নামে যে শিক্ষার্থী আছে তার রোল। আবার একইভাবে সুলতানার দ্বারা আমরা বুঝতে পারি যে 102 রোলের যে স্টুডেন্ট রয়েছে তার নাম হলো সুলতানা। আবার 4.20 দ্বারা বুঝতে পারি 101 রোলের স্টুডেন্ট যার নাম রহিম, এটা হলো তার রেজাল্ট। তাহলে এটাকে আমরা একটু যদি সংজ্ঞায়িত করি, ল্যাটিন শব্দ ডেটামের বহু বচন হলো ডেটা। ডেটা হলো মিনিংলেস ফ্যাক্ট, অর্থাৎ এটার কোনো অর্থ নেই। কীভাবে ইনফরমেশন হলো প্রসেসড অর মিনিংফুল ডেটা। আমরা ডেটা এবং ইনফরমেশনের কিছু পার্থক্য যদি দেখি, ডেটা হলো সাজানো ও অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনা, এটাকে উপাত্ত বা ডেটা বলা হয়। আর সাজানো ও অর্থবোধক উপাত্তকে তথ্য বলে। উপাত্ত কোনো বিষয় সম্পর্কে আংশিক ধারণা, তথ্য কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা। উপাত্তকে সরাসরি ব্যবহার করা যায় না, তথ্যকে সরাসরি ব্যবহার করা যায়। উদাহরণ আমরা আগের স্লাইডেই দেখিয়েছি। এই যে এই পাশে এগুলো বিশৃঙ্খলভাবে ছড়ানো, এগুলো হলো ডেটা, আর এগুলোকে যখন আমরা একটা প্রসেস করি সেটা হলো ইনফরমেশন। এরপরে আমরা আবার ডেটাবেজের সংজ্ঞায় ফিরে আসি। আমরা আগেই বলেছি ডেটাবেজ মানে হলো তথ্যের বা উপাত্তের ভিত্তি বা ঘাঁটি। এখন এটাকে সংজ্ঞায়িত করতে গেলে বা তাত্ত্বিক ভাষায় সংজ্ঞা দিতে গেলে, পারস্পরিক সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ। এখন ডেটাবেজটা আমরা অনেক অর্থেই ব্যবহার করে থাকি। যেমন আমরা ব্যাংকে আমাদের অনেকেরই হিসাব রয়েছে। ব্যাংকে অ্যাকাউন্টের ব্যালেন্স চাইতে গেলে ব্যাংকের অফিসারকে যখন জিজ্ঞাসা করি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, সে দেখা যাচ্ছে কম্পিউটারে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে খুব সহজেই আমার ব্যালেন্স বা অ্যাকাউন্ট সম্পর্কিত অন্যান্য তথ্য দিয়ে দিতে পারি। কারণ কি, তার কম্পিউটারের সাথে ব্যাংকের টোটাল ডেটাবেজের একটা রিলেশন আছে। আবার এসএসসি, এইচএসসি পরীক্ষা কিংবা অনার্স পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়, আমরা আমাদের বোর্ড, বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে নিজের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খুব সহজেই আমরা আমাদের রেজাল্টগুলো বের করতে পারি। এইটা কিভাবে পারি? এইটা ডেটাবেজের মাধ্যমে পারি। অর্থাৎ একটা ডেটাবেজে সকল শিক্ষার্থীর রেজাল্ট সংরক্ষিত রয়েছে। সেই ডেটাবেজ থেকে আমরা আমাদের রোল রেজিস্ট্রেশন বেসিক ইনফরমেশনগুলো দিয়ে আমরা সেখান থেকে আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিলের সমষ্টি হচ্ছে ডেটাবেস।
এখন এখানে একটা টেবিল অথবা একাধিক টেবিল যদি থাকে তাহলে তাদের মধ্যে পরস্পর সম্পর্ক থাকতে হবে। আমরা যদি উদাহরণ দেখি, কলেজ নামে একটা ডাটাবেস তো আমরা তৈরি করলাম। এই ডেটাবেসের মধ্যে স্টুডেন্ট একটা টেবিল আছে, রেজাল্ট একটা টেবিল আছে, স্টুডেন্টের সাথে রেজাল্টের একটা সম্পর্ক রয়েছে, সুতরাং এটাকে আমরা একটা ডেটাবেস বলতে পারি। কিন্তু কলেজ নামে আমরা একটা ডেটাবেস তৈরি করলাম, সেখানে একটা ডেটা টেবিল তৈরি করলাম প্লেয়ার, একটা ডেটা টেবিল তৈরি করলাম ডক্টর। কলেজের সাথে কিন্তু প্লেয়ার বা ডক্টর এদের তেমন কোনো রিলেশন নেই, সুতরাং এইটাকে আমরা ডেটাবেস বলতে পারবো না, এটা কলেজ ডেটাবেসের অন্তর্ভুক্ত হতে পারবে না। তো ডেটাবেসের আরও বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, আমরা সেই সংজ্ঞাগুলো একটু দেখি। পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশই হচ্ছে ডেটাবেস, এটা বলেছে ইলমাসরি অ্যান্ড নাভাথে। আর একটি নির্ধারিত এন্টারপ্রাইজের অ্যাপ্লিকেশনের ব্যবহার করার জন্য স্থায়ী কিছু ডেটা সংগ্রহ নিয়ে ডেটাবেস গঠিত হয়, এই সংজ্ঞাটা দিয়েছে CJ ডেট। এরকম বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে ডেটাবেসকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। এবার আমরা দেখব ডেটাবেস ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। প্রথমে আমরা সুবিধাতে আসি। দ্রুত ডেটা খুঁজে পাওয়া যায়, অর্থাৎ জাস্ট একটা ইনফরমেশন দিয়েই আমরা যে কোনো ডেটা সহজে খুঁজে বের করতে পারি। যেমন আমরা আমাদের রেজাল্ট বের করি কিংবা ব্যাংকে বিভিন্ন অ্যাকাউন্টের ইনফরমেশন বের করা হয়, দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিয়েই তারা দ্রুত অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য বের করে ফেলতে পারছে, কারণ এটা খুব দ্রুত করা যায়। তারপরে আসছে সহজে ডেটা ও রেকর্ড উপস্থাপন করা যায়, অর্থাৎ খুব সহজেই ডেটা এবং রেকর্ড সমূহকে উপস্থাপন করা যাচ্ছে, সহজেই ডেটা আপডেট করা যায়। একজন ব্যক্তি ব্যাংকে কিছু টাকা জমা দিল, সেটা সহজেই আপডেট করে তার ব্যালেন্সের সাথে পূর্ববর্তী ব্যালেন্সের সাথে যোগ করে দেওয়া যাচ্ছে, তাহলে সেটা ডেটাবেসে সংরক্ষিত হয়ে যায়। ডেটা নিরাপদভাবে সংরক্ষণ করা যায়। যেমন আগে যদি ম্যানুয়াল পদ্ধতিতে আমরা ডেটা সংরক্ষণ করতাম, তাহলে একটা কাগজে বা খাতায় বা রেজিস্টারে লিখে রাখতাম, সেই রেজিস্টারটা ছিঁড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। কিন্তু সেটা যদি কোনো ডেটাবেসে সংরক্ষণ করে রাখা হয় তাহলে সেটা অনেকটাই নিরাপদ, একসাথে অনেকজন ব্যবহার করতে পারে। এটা আমরা একটা উদাহরণের সাহায্যে যদি চিন্তা করি, যে যখন ডেটাবেসের ব্যবহার ছিল না আমাদের ব্যাংকগুলোতে, তখন আমরা দেখেছি তারা একটা অনেক বড় লেজারের মধ্যে বিভিন্ন হিসাবের তথ্য লিখে রাখত। তো একই সাথে দুইজন ব্যাংক কর্মকর্তার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার হিসাবের বা অ্যাকাউন্টে ব্যালেন্সটা কত। এখন একটা রেজিস্টারেই সেইগুলো এন্ট্রি করা রয়েছে, তাহলে একজনের ইনফরমেশন দেয়া শেষ হলে তারপর দ্বিতীয় গ্রাহকের ইনফরমেশন দেওয়ার সুযোগ আছে। সুতরাং এখানে সেই যে খাতাটা বা রেজিস্টারটা একসাথে একজনের বেশি ব্যবহার করতে পারছে না, কিন্তু বর্তমান সময় ডেটাবেসের ব্যবহারের ফলে একসাথে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। একটা অফিসে 10 জন 10টা কম্পিউটারে কাজ করছে, 10 জনই একই ডেটাবেসের উপরে কাজ করতে পারে। এই জন্য এই ডেটাবেসের সুবিধা হলে একসাথে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। এই ডেটাবেসের কিছু অসুবিধাও আছে। ডেটাবেসের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে আর্থিক ক্ষতি হতে পারে, অর্থাৎ ডেটাবেসের সিকিউরিটি যদি খুব বেশি স্ট্রং না হয় তাহলে কেউ দুর্বুদ্ধি করে তথ্য উল্টাপাল্টা করে দেওয়ার মাধ্যমে অনেক আর্থিক ক্ষতি হতে পারে। যেমন আমরা নিজেরাও জানি যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছিলো, তাদের ডেটাবেসে কেউ অসৎ উপায়ে তথ্য পরিবর্তনের মাধ্যমে আমাদের রিজার্ভ স্থানান্তর করে ফেলেছিল। এইটা ডেটাবেসের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে হতে পারে। এরপরও আরও রয়েছে, ডেটাবেস পরিচালনার জন্য দক্ষ জনশক্তি দরকার হয়, অর্থাৎ যারা ডেটাবেস পরিচালনার জন্য প্রয়োজনীয় স্কিলগুলো জানে তারাই কেবল এই ডেটাবেস ব্যবহার করতে পারে। তাছাড়া প্রপার ট্রেন আপ না হলে ডেটাবেস ব্যবহার করা তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। এরপর আমরা আসি ডেটাবেসের প্রকারভেদে। গঠনগত দিক দিয়ে ডেটাবেস দুই প্রকার, একটা হলো সাধারণ ডেটাবেস আর একটা হলো রিলেশনাল ডেটাবেস। আমরা প্রথমে যদি আসি সাধারণ ডেটাবেসে, শুধুমাত্র একটি ফাইল বা টেবিল বা পরস্পর সম্পর্কহীন একাধিক ফাইল অবলিক টেবিলের সমন্বয়ে যে ডেটাবেস গঠিত হয় তাকে সাধারণ ডেটাবেস বলে। সাধারণ ডেটাবেস একটি টেবিল থাকবে, অথবা যদি একাধিক টেবিল থাকে তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক বা রিলেশন থাকবে না। যেমন স্টুডেন্ট নামে একটা
টেবিল দিয়ে একটা সাধারণ ডাটাবেস হতে পারে। এর সাথে যদি আমরা আরেকটা টেবিল যোগ করি, পুলিশ নামের একটা টেবিল, তাহলে এটাও একটা সাধারণ ডাটাবেসের উদাহরণ। এর দুটোর মধ্যে কোনো সম্পর্ক নাই। এরপরে আমরা যদি আসি রিলেশনাল ডাটাবেসে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইল টেবিলের সমন্বয়ে যে ডাটাবেস গঠিত হয় তাকে রিলেশনাল ডাটাবেস বলে। রিলেশনাল ডাটাবেসে অবশ্যই একাধিক টেবিল থাকতে হবে, কারণ একটা টেবিলে কখনো রিলেশন হয় না। রিলেশন হতে গেলেই অন্তত পক্ষে দুটো টেবিল লাগবে, কারণ দুটো টেবিল থাকলে তাদের মধ্যে রিলেশন হবে। এর অধিক 3, 4, 5 যে কয়টা প্রয়োজন টেবিল থাকতে পারে, তবে অবশ্যই কমপক্ষে 2টা। তো এখানে আমার স্টুডেন্ট নামে একটা টেবিল রয়েছে, রেজাল্ট নামে একটা টেবিল রয়েছে। তার স্টুডেন্টের সাথে রেজাল্টের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং এই দুটো মিলে আমাদের একটা রিলেশনাল ডাটাবেস, এই দুটো টেবিল মিলে একটা রিলেশনাল ডাটাবেস হতে পারে। এরপরে আমরা দেখি ডাটাবেসের কিছু ব্যবহার। আধুনিক তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনার প্রায় সকল ক্ষেত্রেই ডেটাবেসের ব্যবহার দেখা যায়। নিম্ন ডেটাবেসের ব্যবহারে কিছু ক্ষেত্রে উল্লেখ করা হলো: তথ্য ব্যবস্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো, কৃষি উন্নয়ন প্রতিষ্ঠান ইত্যাদিতে। শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদিতেও তথ্য অন্তর্ভুক্তকরণের কাজে ডেটাবেস ব্যবহার করা হয়। টেলিকমিউনিকেশন, টেলিফোনের কল রেকর্ড, মাসিক বিল, প্রিপেড কলিং বিলের হিসাব, গ্রাহকের বিভিন্ন তথ্যাবলী সংরক্ষণে। উৎপাদন ব্যবস্থাপনা, বিভিন্ন উৎপাদন, মজুদ, পরিমাণ, চাহিদা, অর্ডার প্রভৃতি হিসাব বিশ্লেষণে। এরপর ব্যাংকিং খাতে গ্রাহকের বিবরণ, ব্যালেন্স, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন, ক্রেডিট কার্ড প্রভৃতি কাজে। মানব সম্পদ ব্যবস্থাপনা, কর্মচারীদের ব্যক্তিগত নথিপত্র, বেতন ভাতাদি, ওভারটাইম, আয়কর, বোনাস প্রভৃতি হিসাব প্রক্রিয়াকরণ ও সংরক্ষণে। তারপরে আসছে শিল্প ও কলকারখানায় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং উৎপাদন বৃদ্ধি করতে শিল্প কারখানায় বিভিন্ন সিস্টেমে ডেটাবেস ব্যবহার করা হয়। এরপরে আসছে বৈজ্ঞানিক গবেষণায়, বিজ্ঞান ও গবেষণায়, সিমুলেশনে বিভিন্ন কাজে ডেটাবেস ব্যবহার করা হয়। তাহলে এই ছিল মোটামুটি ডেটাবেসের ব্যবহার। এছাড়াও আরও কিছু ব্যবহার থাকতে পারে। এরপর আমরা আরেকটা বিষয় একটু দেখব, সেটা হলো যে আমরা একটা টেবিল এখানে দেখতে পাচ্ছি। টেবিলটার নাম হলো স্টুডেন্ট টেবিলে আমরা টেবিলের সাথে আগেই পরিচিত। টেবিলে কিছু রো থাকে, কিছু কলাম থাকে এবং কিছু সেল থাকে। যেমন এইখানে এইটা একটা রো, এইটা একটা রো, এইটা একটা রো। একইভাবে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে একটা টেবিলে কিছু রো এবং কলাম মিলে এবং এছাড়াও কিছু সেলের সমন্বয়ে একটা টেবিল গঠিত হয়। এখন আমরা ডাটাবেসের ভাষায় আমাদের টেবিলে যে রোটা ছিল সেই রোটাকে রেকর্ডের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ রেকর্ড, আমরা টেবিলে রোটাকে আমরা বলবো এই ক্ষেত্রে রেকর্ড, কলামটাকে আমরা বলবো ফিল্ড, এবং যে সেল বা ডাটাগুলো রয়েছে যেমন 101 এইটা একটা সেল, রহিম একটা সেল, আবার 101 আবার ডাটা। তো এই যে এগুলো প্রত্যেকটা হলো এক একটা ভ্যালু। সুলতানা হলো একটা ভ্যালু, 4.88 একটা ভ্যালু। তাহলে আমরা একটু দেখি এইখানে যে অংশটুকু আমরা চিহ্নিত দেখতে পাচ্ছি, এইটা হলো একটা রেকর্ড। 101 রহিম 4.20, এটা হলো একটা রেকর্ড। একইভাবে 102 সুলতানা 4.88, এটাও হলো একটা রেকর্ড। এরপর আমরা আসি, এইটা হলো একটা কলাম, যেহেতু চিহ্নিত হয়েছে সুতরাং এটা একটা ফিল্ড। একইভাবে এইটাও একটা ফিল্ড। তাহলে আশা করি শিক্ষার্থীরা রেকর্ড এবং ফিল্ড কি এবং সেই সাথে ভ্যালু কি এটা বুঝতে পেরেছে। আমাদের ডাটাবেসের ক্ষেত্রে রেকর্ড, ফিল্ড এবং ভ্যালু এই 3টা টার্ম সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। তাহলে কলাম হলো ফিল্ড, আর রো হলো রেকর্ড, আর প্রত্যেকটা সেট হলো এক একটা ভ্যালু। এবার ফিল্ড আর রেকর্ডের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা এটা একটু তাত্ত্বিকভাবে দেখে নিই। ফিল্ড হলো টেবিলের কলাম, রেকর্ড হলো টেবিলের সারি। ফিল্ড দ্বারা পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না, রেকর্ড দ্বারা পরিপূর্ণ তথ্য পাওয়া যায়। একটি ফিল্ডে একই ধরনের ডেটা থাকে, একটি রেকর্ডে বিভিন্ন ধরনের ডেটা থাকে। আজ এ পর্যন্তই। আজকের এই পাঠ সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে শিক্ষার্থীরা জানাতে পারে। সামনের দিন নেক্সট কোনো টিউটোরিয়ালে আমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।